আজকে তোমাদের আমি তাপ সঞ্চালন নিয়ে একটু আলোচনা করব। তোমাদের ক্লাস 10-এ তাপ চ্যাপ্টার এটা অনেকটাই ছিল, বলতে গেলে পুরোনোগুলো প্রথমের দিকে আছে, পরে কিছু নতুন জিনিসগুলো আছে আমরা আলোচনা করব। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে বা তারও আগেও তোমরা জানতে যে তাপ সবসময় উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে সঞ্চালিত হয়। অর্থাৎ তাপমাত্রা বেশি যেখানে, সেখান থেকে কম তাপমাত্রার দিকে যায়। এবার এই যাওয়ার বা আমরা বলি তাপ সঞ্চালনের 3টে পদ্ধতি আছে, তাই না? কি কি ছিল? একটা ছিল পরিবহন, আর একটা ছিল পরিচলন এবং বিকিরণ। তো সেইগুলো নিয়ে আলোচনা এখানে আছে। পরিবহন, পরিচলন আর বিকিরণ কখন হয়, তাহলে আমরা সেইগুলো আর একটুখানি জেনে নিই। তাহলে দেখো, পরিবহন, তাহলে 3টে পদ্ধতি ছিল। একটা হচ্ছে পরিবহন, আর একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। এগুলো সম্পর্কে জানা আছে, আমি আর একটু বলে নিই সংক্ষেপে। পরিবহনটা কোথায় হয়? কঠিন মাধ্যমে হয়। তাহলে একটা লোহার রড কিন্তু গরম করে এখানে তাপ দিবে, তাহলে কি হবে? দেখবে যে এই জায়গায় এই অংশটা আগে উত্তপ্ত হবে এবং তাপ আস্তে 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 এদিকে তাপ এর মধ্য দিয়ে সঞ্চালিত হবে। তাহলে এখানে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হলো কিভাবে? কিন্তু এখানে এই মাধ্যমের কণাগুলি কিন্তু নিজেরা স্থান পরিবর্তন করবে না। তাহলে এটা হচ্ছে পরিবহন। যে পদ্ধতিতে তাপ কোন কঠিন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের কণাগুলি কোনো স্থান পরিবর্তন করে না, তা কি বলা হয়? পরিবহন। আর পরিচলন কি ছিল? তাহলে পরিচলনটা কি ছিল? পরিচলন হচ্ছে তুমি একটা পাত্রে ধরো জল রাখা আছে, তুমি এটাকে তাপ দিচ্ছ, তাহলে কি হবে? এখানে দেখো যে আগে এখানকার যে জলের অণুগুলো আছে, অর্থাৎ এই নিচে আগে উত্তপ্ত হবে এবং এটা উপর দিকে আস্তে আস্তে কি হবে? এখানকার জলের অণুগুলো তাপ শোষণ করবে, তারপর এটা হালকা হয়ে উপরে উঠে যাবে, আর উপরের অপেক্ষিত ভারী জল আবার নিচের দিকে নেমে আসবে। তবে এইভাবে এখানে একটা স্রোত তৈরি হবে। উপরের ভারী জল নামবে, সে আবার উত্তপ্ত হবে, আবার উপরে যাবে, আবার উপর থেকে ভারী জল আবার, এইভাবে একটা স্রোত তৈরি হয়। অর্থাৎ এখানে জলের অণুগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপকে বয়ে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার পরিচলন। আর বিকিরণ জানো, যেমন ধরো সূর্যের ক্ষেত্রে হয়, হ্যাঁ, সূর্য তাপ দিচ্ছে, আমরা ভূপৃষ্ঠের তাপ এখানে এসে পড়ছে, তো এখানে কিন্তু ডাইরেক্ট সরাসরি তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে আসছে, যেখানে মাধ্যমের কোনো প্রয়োজন হচ্ছে না। প্রিয় মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে পৌঁছে যাচ্ছে। তো এইটাকে আমরা বলি কি না, এটা হচ্ছে আমার বিকিরণ। তাহলে পরিবহন, পরিচলন, বিকিরণ এটা সাধারণত কঠিন মাধ্যমে হচ্ছে। এটা প্রধানত তরল এবং গ্যাসের, আর এটা কোনো মাধ্যমের দরকার হয় না। এটা তুলনামূলক আলোচনা তোমরা জানো মোটামুটি। তবে এখানে একটু মনে রাখতে হবে যে এখানে কিন্তু এই তোমার এই যে অভিকর্ষ তরল, তার একটা ভূমিকা আছে। কেননা এই যে ভারীটা নিচে নামছে, এতে অভিকর্ষের প্রভাব আছে। ওই জন্য যেখানে অভিকর্ষ নেই, ধর মহাশূন্যে, মহাকাশে যেখানে অভিকর্ষ নেই, সেখানে কিন্তু এই পদ্ধতিতে তাপ সঞ্চালনটা অসুবিধা হচ্ছে। এখানে তো কোনো ভূমিকাই নেই,
তাহলে এখানে মাধ্যম লাগে এবং মাধ্যম কণাগুলি স্থান পরিবর্তন করে, এখানে যে রাস্তায় স্থান পরিবর্তন করে না, এখানে স্থান পরিবর্তন করে, এখানে মাধ্যম করার দরকার নেই। তো আমরা এই পদ্ধতিগুলো পর আমরা আরেকবার আলোচনা করবো একটু ডিটেলসে। তো প্রথমেই নিশ্চয়ই আমরা আজকে পরিবহন নিয়ে একটু আলোচনা করবো। তাহলে পরিবহন বলতে গেলে কঠিন মাধ্যম নিশ্চয়ই, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার পরিবহন, তাই না? যে আমি একটা কঠিন বস্তুর এক জায়গায় আমি উত্তোলন করব, কি ঘটনা ঘটবে জানো নিশ্চয়ই, কিভাবে হয় এই প্রক্রিয়া, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানো, যে আমরা জানি কঠিন পদার্থের অণুগুলো এরকম পর কি এরকম একটা 3 ডাইমেনশনাল ওয়েতে, অর্থাৎ ত্রিমাত্রিক সাজানো আছে, তো মাঝখানে গ্যাপ আছে, আমরা বলি অন্তর আণবিক ব্যবধান। যখন তাপ দেওয়া হয় এবং জানো যে এই যে কণাগুলো কিন্তু একদম স্থির নেই, এরা কিন্তু কম্পন হয়, এরকম কম্পন হচ্ছে। তাহলে যখন তাপ নিচ্ছে, এই কম্পনের মাত্রা বাড়ছে, তখন কি হবে, এই কম্পন হয়ে গিয়ে কি হবে, এই অণুটা এই তাপটা পাশের অণুকে রিলে করে দেওয়ার মতো, মানে পাশের অণুকে দিয়ে দিচ্ছে, তারও আবার তাপ দিয়ে কম্পন বাড়বে, সেই পাশের অণুকে দেবে, এইভাবে তাপ কিন্তু যায় এক স্থান থেকে আরেক স্থানে। আচ্ছা, এবার এই পরিবহনের ক্ষেত্রে আমরা একটা বিশেষ অবস্থা জেনে নিই এই প্রসঙ্গে, কি অবস্থা। আচ্ছা, আমরা পুরো ভাবি যে কি হবে। আমি একটা লোহার রড ধরে নিলাম, এখানে গরম করে আমরা কি দেখবো, খানিকক্ষণ পরে দেখবো যে এর তাপটা এদিকে পৌঁছে গেছে এবং এখান তাপ বেশ গরম হয়ে গেছে। আমরা একটা লোহার রডকে বেশিক্ষণ ধরতে পারি না, দেখবে যে তাপ তাড়াতাড়ি চলে যেতে পারে, কারণ এই ধাতব বস্তু লোহা, এর তাপ পরিবর্তন কথা খুব ভালো। তাহলে কি হবে, খানিকক্ষণ পরে এই জায়গাটা গরম হয়ে যাবে, তার মানে তাপটা এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে। আচ্ছা, খানিকক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে কি দেখবে, আমি যেটা থার্মোমিটার নিয়ে এই টেম্পারেচার মাপি, ধরো প্রথম দিকে তার মধ্যে ছিল T2, এখানে T1, নিশ্চয়ই T2টা গ্রেটার T1 হবে টেম্পারেচার। তো খানিকক্ষণ পরে এরকম হচ্ছে, আমি তাপ দিচ্ছি, তাপ এখান থেকে এখানে যাচ্ছে, কি হবে দেখবে যে তোমার এখানে এই যে তাপটা আস্তে আস্তে এদের এই স্তরগুলো পর তাপমাত্রা বাড়বে এবং ঠান্ডাতে গরম হচ্ছে, এবং একটা সময় দেখবে অনেকক্ষণ ধরে তাপ দাও, দেখবে সে একটা সময় এমন হবে এই প্রত্যেকটা স্তরে একটা নির্দিষ্ট তাপমাত্রা পেয়ে যাবে, আর কিন্তু কোনো তাপমাত্রা বৃদ্ধি পাবে না। মানে হচ্ছে এই প্রত্যেকটা স্তরে একটা নির্দিষ্ট উষ্ণতায় স্থির হয়ে যাবে, তাপ দিলেও কিন্তু একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে, যখন আর এই স্তরগুলোর তাপমাত্রা বৃদ্ধি পাবে না। এইরকম অবস্থা যেখানে তখন কি হবে, তখন তাপ শুধু এখান থেকে এখানে ভেতর দিয়ে চলে যাবে, এই স্তরগুলো কিন্তু আর তাপমাত্রা বাড়বে না। এই যে অবস্থা, একে আমরা বলি কি না, আমরা একে বলি স্থির অবস্থা। কি বলছি আমরা, একে বলি আমরা স্থিরাবস্থা। আর এর আগে পর্যন্ত কি ছিল, এর আগে নিশ্চয়ই আস্তে আস্তে এই স্তরগুলোর তাপমাত্রা বাড়ছিল, এই অবস্থায় তাপমাত্রা একদম বাড়বে না, প্রত্যেক তাপমাত্রা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, মানে নির্দিষ্ট মানে স্থির থাকবে। আর এর আগে কি ছিল না, আস্তে আস্তে দেখো তাপ তখন যাচ্ছিল ওইদিকে, আবার এই স্তরগুলো আগের স্তর থেকে তাপকে তারা শোষণ করে তাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে, গরম হচ্ছে ক্রমশ, আবার তাপ সঞ্চারিত হচ্ছে, আর এখানে শুধু তাপ সঞ্চারিত হচ্ছে, কোনো শোষণ হচ্ছে না। তাহলে এই যে আগের অবস্থা, যেখানে তাপ এর পূর্বের অবস্থা, তাকে আমরা বলি কি স্থির পূর্বাবস্থা। কি বলা হচ্ছে, স্থির পূর্বাবস্থা। তাহলে এখানে কি, তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এখানে টেম্পারেচার একটা জায়গায়, মানে বিভিন্ন স্তরে একটা জায়গার তাপমাত্রা ফিক্সড হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু কি হবে, এখানে কিন্তু টেম্পারেচার ক্রমশ বাড়বে। এবার তাহলে এই স্থির পূর্বাবস্থায় একটা আমি যদি আমরা বিশেষ স্তর কল্পনা করি, আমরা এর একটা অংশ নিলাম, এই স্তরটা দেখি কি নাম আছে প্রথম দিকে, মানে স্থির অবস্থা, স্থির পূর্বাবস্থায় দেখো। তাহলে এই স্তর করবে কি, আগের স্তরের থেকে, মানে এখানে যে স্তরটা আছে, এখান থেকে তাপ নেবে, তাপ নিয়ে এ উত্তপ্ত হলো, এবং জানো
যে গৃহীত তাপ কি করে বস্তুর তাপমাত্রা বাড়ায়। তোমরা নিশ্চয়ই সূত্র পড়েছো, এ ছিল না A মানে হিট তাপ, MST নিশ্চয়ই মনে আছে, ক্লাস 8 মনে ছিল। M মানে বস্তুর ভর, S মানে আপেক্ষিক তাপ, T মানে টেম্পারেচার বৃদ্ধি, মানে অ্যাকচুয়ালি এটা বলা উচিত T2 - T1, অর্থাৎ কতটা তাপমাত্রা বাড়বে বস্তুটার উপাদানের আপেক্ষিক তাপ, M হচ্ছে বস্তুর ভর আর এই হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে তাপমাত্রা বাড়বে। আবার কিছু তাপ এ পাশ থেকে এটাকে ভেদ করে এ পাশে চলেও যাবে, তাহলে পরিবহন হচ্ছে আবার শোষণ হওয়ার ফলে তাপমাত্রা বাড়ছে, সেইটা হচ্ছে স্থির পূর্বাবস্থা। এবার যখন এই অবস্থা আসবে তখন এখানে আর এই তাপমাত্রা কিন্তু আর এই জায়গাতে একটা নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড হবে। তবে হ্যাঁ, সেই তাপমাত্রা কিন্তু সঙ্গে সমান না, এদিকে বেশি এদিকে কমতে কমতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যাবে, আর কিন্তু তাপ দিলেও তাপমাত্রা বাড়বে না। এবার এই যে ঘটনা ঘটছে যেখানে তাপ সঞ্চারিত হচ্ছে আবার তাপমাত্রা বাড়ছে, তার এক্ষেত্রে এই কিহারে একটা স্তর কতটা তাড়াতাড়ি উত্তপ্ত হবে বোঝাই যাচ্ছে যে কিহারে তাপ সঞ্চারিত হচ্ছে এবং তার এই যে আপেক্ষিক তাপ ইত্যাদি নির্ভর করে। দেখানো যায় একটা বিশেষ স্তর স্থির পূর্বাবস্থায় কত তাড়াতাড়ি উত্তপ্ত হবে একটা বিশেষ রাশির উপর নির্ভর করে, তাকে বলা হয় সেই রাশি তিনটা কি কি সেটাকে আমরা লিখব K/ρS। এই কেটা তোমার জানো নিশ্চয়ই, আমরা বলবো আর একটু পরেও। এই কে কে কি বলা হয়? এই কে কে বলা হয় এই যে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। রো মানেটা কি হচ্ছে ঘনত্ব আর এস হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এই যে অনুপাতটা এটার উপর কি বলছে, এই অনুপাতের উপরই নির্ভর করছে কি আর এস স্থির পূর্বাবস্থায় কতটা তাড়াতাড়ি উত্তপ্ত হবে। ওই জন্য এই টার্মটাকে একে বলা আছে কি, একে বলা হয় তাপ ব্যাপনতা। তাপ ব্যাপনতা, তাপ ব্যাপনতা। তাহলে অর্থাৎ এই অনুপাতের গুরুত্বটা কি বললাম, এই অনুপাতটা হচ্ছে যে তোমার তাপটা কতটা তাড়াতাড়ি একটা স্তরকে উত্তপ্ত হবে সেটা কিন্তু এই অনুপাতটার উপর নির্ভরশীল। এই কি বলা হয় তাপ ব্যাপনতা। অর্থাৎ ব্যাপন মানে নিশ্চয়ই যে ওই যে কোনো একটা সঙ্গে আরেকটা মিশে যাওয়া, তো এক্ষেত্রে তাপটা কতটা একটা স্তর থেকে একটা স্তরে যেতে পারছে সেটা এই তিনটে অবস্থিত হবে। ঘনত্ব বেশি হলে কি পদার্থগুলো ঘন থাকবে, সুতরাং ঘনত্ব হলে তাড়াতাড়ি তাপ সঞ্চারিত হবে। এস মানে আবেগিক তাপ, কি হারে কত তাপ সে নিতে পারবে, আর এ মানে তার পরিবহন ক্ষমতা। স্বাভাবিক কারণে তিনটে বস্তুকে নিয়ে দেখা যায় এই অনুপাতকে বলা যায় তাপ ব্যাপনতা। তাহলে স্থিরাবস্থা স্থির পূর্বাবস্থা এইটা আমগুলো একটু জানবে এবং এইটাকে বলা হয় তাপ ব্যাপন বা থার্মোমেট্রিক ডিফিউজিভিটিও বলে। তাহলে এবার এরপরে আমরা আসি যেটা এই কে সম্পর্কে আমরা আরেকটু ডিটেলসে বলি। এই কেটা কার উপর নির্ভর করে, কি আমি নির্ভর করে ইত্যাদি। তাহলে কেটা বলতে গেলে আমরা আরেকটু কেটাকে বোঝানোর জন্য আমরা একটা স্ল্যাব নিলাম। স্ল্যাব মানে বুঝতেই পারছো, স্ল্যাব মানে হচ্ছে যে আমি একটা এইরকম ধরো একটা স্ল্যাব নিলাম, যে স্ল্যাবটা তোমার খানিকটা বেদ আছে, পাতলা স্ল্যাব নিচ্ছি নয়, একদম এই নিচে এইগুলো স্ল্যাব নিলাম। ধরে নাও এটা একটু খানিকটা একদম পাতলা, একটা বেদ আছে এই যে মানে এইভাবে পড়া বুঝতে পারছি একটু ধরে নিচ্ছি। এরকম একটা, তাহলে এরা নিশ্চয়ই ঠিক হয়ে আছে নিশ্চয়ই। ধরে নাও যে তাপ এ পাশের তল থেকে ওই পাশের তলে যাচ্ছে, এই তল থেকে এই তলে যাচ্ছে। তাহলে এটার থিকনেসটা, এটা যদি ধরে নিই যে এটার থিকনেসটা হচ্ছে তোমার ডি, মানে এটা হচ্ছে কি বলতো এই যে এ পাশের এই সামনে তলটা থেকে ধরে নাও যে এটা পেছনের তলটা, এটা এই সামনের তল থেকে এই পেছনের তলটা দিকে যাচ্ছে, মানে আমার এই বোর্ডের সামনে তলটা থেকে পেছন দিকে। তাহলে এটার এই থিকনেসটা এই কতটা, এটার নাম দিলাম আমি ডি, ডেপথ থিকনেস।
আর এটার যে এই যে এরিয়াটা, একে আমি বললাম এ, মানে এরিয়া, ক্ষেত্রফল। আর তাপমাত্রা ধরে নেওয়া এ পাশের স্তরটা তাপমাত্রা নিশ্চয়ই এ পাশে বেশি সে পাশে কম, তা নাহলে গরম থেকে ঠান্ডা থেকে যায়। তাহলে এদিকের তাপমাত্রা মনে করলাম আমি নাম দিলাম θ2, আর ওই পেছনটা এ পাশে তাপমাত্রা নাম দিলাম θ2। এবার প্রশ্ন হচ্ছে প্রতি সেকেন্ডে কত তাপ এ পাশের স্তর থেকে, মানে এই স্ল্যাবটা এই তল থেকে ওই তলে যাবে, অর্থাৎ উষ্ণতর তল থেকে শীতলতর তলে লম্বভাবে প্রতি সেকেন্ডে কত পরিমাণ তাপ সঞ্চারিত হবে সেটা আমরা হিসেব করার চেষ্টা করি। সাধারণ বুদ্ধি আমাদের বলছে যে এইটা নিশ্চয়ই এই তাপের পরিমাণ যদি আমি লিখে নিই যে এটা হচ্ছে তোমার এইচ ধরো, তাহলে এই এইচ এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করা উচিত? দেখো, একটা হচ্ছে কমন সেন্স বলছে এইচটা, দেখো এই তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে, একদিকটা খুব গরম একদিকটা খুব ঠান্ডা, তাপমাত্রা পার্থক্য বেশি, এখানে তাপ বেশি সঞ্চারিত হবে। এবং জানো যে তাপমাত্রার পার্থক্য যখন সমান থাকবে না তখন তাপ সঞ্চারিত হবে, অর্থাৎ পার্থক্য তাপমাত্রা যত বেশি হবে তাপের পরিমাণও তত বেশি সঞ্চারিত হবে প্রতি সেকেন্ডে। অর্থাৎ এইচ প্রপোর্শনাল আমরা কি লিখব? θ2 মাইনাস θ1। আর কি আর কবে করতে পারে? অবশ্যই এই ক্ষেত্রফলটার যত বেশি এরিয়া হবে, মানে জায়গাটা, তত বেশি তাপ যাওয়ার সুযোগ পাবে। সুতরাং ক্ষেত্রফল বাড়লে নিশ্চয়ই তাপের পরিমাণ বাড়বে। তাহলে এইচ এ, কিন্তু এটা যত পুরু হবে, বেদ যত বেশি, মানে যত মোটা হবে আর কি আমরা বলি, বেদ যত বেশি হবে, বেদটা বেশি হলে কিন্তু তাপটা যাওয়ার সুযোগ কম পাবে, কম যাবে, ধীরে ধীরে যাবে। সুতরাং এক্ষেত্রে নিশ্চয়ই তাপের পরিমাণটা বেদের ব্যাসটার বাড়বে, বেদ বাড়লে তাপমাত্রা কমবে, তাই না? এইচ বলবো 1/d, এটা তো ব্যাসটার গতি না, 1/a লিখি। আরেকটা হচ্ছে আমি যদি সময় বলি, তো সময় বেশি হলে তাপ তো বেশি যাওয়ার সুযোগ পাবে, তাই না? অর্থাৎ এই নিশ্চয়ই হবে প্রপোর্শনাল টু নিশ্চয়ই যাবে টি, টি মানে একটা টাইম, নিশ্চয়ই বেশিক্ষণ ধরে সময় দিলে তাপ তো বেশি পরিমাণ সঞ্চারিত হবে। তাহলে আমাদের সাধারণ ধারণা থেকে বুঝতে পারছি যে সঞ্চারিত তাপের পরিমাণ কোন একটা স্ল্যাবের মধ্য দিয়ে, যার কিনা বেদ হচ্ছে ডি, ক্ষেত্রফল এ, তাপমাত্রার পার্থক্য θ1, সময় হচ্ছে টি, এই তিনটে চারটে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ভেদের যে উপাদান জানো, এটা যদি আমরা একসঙ্গে আমরা সমন্বয় করি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা জানি যে সেক্ষেত্রে এদের গুণফলের সমান হবে, তাই না? অর্থাৎ এইচ কি হবে তাহলে না প্রপোর্শনাল টু যে প্রত্যেকটা গুণফলের সমানুপাতিক, প্রত্যেকটা কি হবে তাহলে এ হবে θ2 মাইনাস θ1 বাই ডি। এবার গাণিতিক নিয়ম বলছে সমানুপাতিককে যদি আমি সমান চিহ্ন দিয়ে করি, সম্পর্ক করি, তাহলে নিশ্চয়ই দুদিকে একটা কোনো সংখ্যার গুণ করতে হয়, তাকে একটা নির্দিষ্ট মান বিশিষ্ট সংখ্যা, তাকে আমরা বলি ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা এখানে নিলাম কে। তাহলে বাকিটা কি তাহলে কে এ, আর এটা হচ্ছে θ2 মাইনাস θ1 বাই ডি, তাই না? তাহলে এইরকম একটা সম্পর্ক আমরা পাচ্ছি। তাহলে এই এইচটা কি এখানে এই মানে হচ্ছে এই যে স্ল্যাবটা নিয়েছি যার বেদ ডি, দুই তলের মধ্যে পার্থক্য তাপমাত্রা কত টি, θ2 মাইনাস θ1, সময়টা যে অর্থাৎ টি সেকেন্ডে বা টি সময়ে একটা তল থেকে অপর তলে কত পরিমাণ তাপ সঞ্চারিত হলো, এটা হচ্ছে এইচ। তো আমি যদি তাহলে কে এর মান কার উপর নির্ভর করবে? বোঝা যাচ্ছে যে এই কে এর মানটা
এই কে এর মানটা দেখো, আমি যদি এটা লোহা নেই, সেক্ষেত্রে এইচ এর মান যা হবে, অ্যালুমিনিয়াম নিলে কি রূপা নিলে নিশ্চয়ই এইচ এর মান আলাদা হবে। যদি আমি একই রকম দেখতে নেই, তার মানে এগুলো সব সমান, একই সময় নিলাম, একই রকম বেগ, তার মধ্যে পার্থক্য একই, ক্ষেত্রে বলে কি, তবুও কিন্তু আলাদা আলাদা এইচ এর মান হবে। কেননা সেক্ষেত্রে সেক্ষেত্রে নিশ্চয়ই কি মেটেরিয়ালটা, পদার্থের উপাদানটা নিশ্চয়ই আলাদা হচ্ছে, তার মানে সেটাতে নিশ্চয়ই কে এর মানটা নিশ্চয়ই আলাদা হবে। এটা সেম, তাহলে কে এর মানটা আলাদা হলে গুণফলটা নিশ্চয়ই এইচ এর মান আলাদা হবে। অর্থাৎ কে এর মানটা তাহলে নির্ভর করে পদার্থের উপাদানের উপর। এই কে তাহলে পদার্থটা যার ক্ষেত্রে কে এর মান বেশি, যে পদার্থের ক্ষেত্রে কে এর মানটা বেশি, তার ক্ষেত্রে বেশি তাপ সঞ্চারিত হবে, যার কম সেখানে কম পরিমাণ তাপ সঞ্চারিত হবে। অর্থাৎ কে এর উপরই তাপ সঞ্চালনের মাত্রা নির্ভর করছে। আর এই কে এখানে বলা আছে কি, তাপ পরিবহন বা সঞ্চালনের মাত্রা নির্ভর করে বলে এর নাম দেওয়া হচ্ছে কি তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা কি করবো, একে আমরা বলি থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি বা বলছে জানো নিশ্চয়ই বলা কি তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ এটার উপরই তাপ পরিবহনের মাত্রা এটা পদার্থের নির্ভর করছে। এবারে এইটা রাশি পেয়ে গেলাম, মানে এবার কেটা এর মাত্রা এর একক বার করা খুব সহজ, বুঝতে পারছো। তাহলে কেটাকে তুমি সাজিয়ে নেবে এখান থেকে, তাই না? কেটাকে এখানে সাজিয়ে নিলে কি হবে, তাহলে এরকম হবে নিশ্চয়ই। কেটাকে তখন তুমি একটু তৈরি করো, তাহলে কি এখন কি হবে, কে নিশ্চয়ই হবে এইচ ইন্টু ডি বাই নিচে আসলে এ, এখানে হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। তাহলে এখান থেকে বুঝতে পারছো এই মানে তাপের মাত্রা, তাপ তো শক্তি দ্বারা একটা শক্তির মাত্রা হবে, এটা ডি মানে একটা দৈর্ঘ্য হয়ে আছে, দৈর্ঘ্যের মাত্রা হবে, এটা ক্ষেত্রফলের মাত্রা, তাপমাত্রা মাত্রা, সময়ের মাত্রা। বা আমি যদি একক বলি, যদি এসআইতে বলি, তাহলে এসআইতে বলে এটা কি হবে, এটা তো নিশ্চয়ই হবে এসআইতে তাপের একক কি হয়, জুল। এটা মিটার, এটা ক্ষেত্রফল না মিটার স্কয়ার, তাহলে একটা মিটার কেটে যাবে না, তাহলে কি হবে তখন, তাহলে হবে দেখো এখানে তাহলে যদি আমি এসআই একক বলি, পরিষ্কার বোঝা আছে, তার উপরটা হবে জুল, এটা মিটার, মিটার স্কয়ার, মিটার কেটে যাবে নিচে, তাহলে নিচে থাকবে কি, নিচে আসবে একটা থাকবে মিটার, আর তাপমাত্রা একক যদি আমি এসআইতে বলি কেলভিন, আর টিটা নিশ্চয়ই সেকেন্ড। আবার জুল বা সেকেন্ডকে আমরা কি বলি, ওয়াট বলি না, তাহলে এটাকে আমরা ওয়াট বলতে পারি, ডব্লিউ ওয়াট। এটা উপরে গেলে কি হবে, এম ইনভার্স ওয়াট, এম ইনভার্স আর কে ইনভার্স, তাই না? অর্থাৎ তাহলে দেখতে পাচ্ছি, তাহলে কে এর এসআই একক তাহলে হবে, আমরা লিখছি আরেকবার, তাহলে ওয়াট, এটা হলো ওয়াট মিটার ইনভার্স কে, তাই না? এবার যদি সিজিএস করি, তাহলে এই ওয়াটটা হবে, এখানে ওয়াট মানে জুল পার সেকেন্ড, তখন হবে নিশ্চয়ই ক্যালোরি, আর ক্যালোরি পার সেকেন্ড তার কোনো বিশেষ নাম নেই, তাই ক্যালোরি পার সেকেন্ড হিসেবে লিখে দিতে হবে, ক্যালোরি পার সেকেন্ড। আর এই মিটারটা কি হলো, কিছু হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স মাইনাস 1, আর এই কেলভিনটা হয়ে যাবে নিশ্চয়ই ডিগ্রি সেলসিয়াস, যেটা দিলাম মাইনাস 1 বাস। তাহলে এর মাত্রাগুলো আমরা এককগুলো আমরা এইভাবে সহজে দিতে পারি। তাহলে কে এর মান তাহলে নির্ভর করছে শুধুমাত্র পদার্থের উপাদানের উপর। কে এর মাত্রা একক, এগুলো জানো, আরেকবার দেখে নেবে। তাহলে কে এর সংজ্ঞা কি হবে, দেখো কে এর সংজ্ঞা আমরা এই ইকুয়েশন থেকে পেতে পারি। দেখো আমি যদি এটা গাঙ্গুলির এমন পদার্থ নেব, মানে এমন একটা সাইজের পদার্থ নেব যেটা হয়তো এর ক্ষেত্রফলটা হচ্ছে 1, ধরো 1 বর্গ সেন্টিমিটার কি 1 বর্গ মিটার, আর তাপমাত্রা পার্থক্য নিলাম, সেটাও নিলাম 1 মানে 1 ডিগ্রি,
সেলসিয়াস বা কেলভিনে। টিটা নিলাম 1 সেকেন্ড, আর ডিটাও নিলাম 1, মানে একক বেগ। তাহলে এগুলো সব 1 1 1 বসার তখন এই সব কি হবে? আমি এই শর্তগুলো বসাই, তাহলে কি? তাহলে একক ক্ষেত্রফল, একক তাপমাত্রা পার্থক্য যুক্ত কোনো একটা তলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে লম্বভাবে প্রতি সেকেন্ডে, এটা অবশ্যই একক বেগ। তাহলে একক বেগ সম্পন্ন একক ক্ষেত্রফল যুক্ত কোনো একটি আয়তাকার চাপের মধ্য দিয়ে একক ক্ষেত্রফল একক বেগ, মানে এটা হয়ে গেল কি? হয়ে গেল কি? ঘনক, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই না? তাই কি হয়ে যাবে? তাই তুমি এরকম বলতে পারো একটি একক দৈর্ঘ্য সম্পন্ন ঘনকের দুই বিপরীত তলে তাপমাত্রা পার্থক্য যদি একক হয়, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় তাই হলো তাপ পরিবাহিতাঙ্কের মান। আমরা এই জায়গায় ডিফাইন করতে পারি, তাই না? এবার আমরা একটু এইটার সঙ্গে এইটা এখানে একটা এর সঙ্গে মিল আছে। কার মিল আছে? এই তাপের সঙ্গে অবশ্যই জানা যায়, তোমরা ক্লাস 10 এ পড়েছিলে চলতড়িৎ, তাই না? মিল আছে হচ্ছে তাপমাত্রার পার্থক্যের সঙ্গে বা এই তাপের সঞ্চালনের সঙ্গে মিল আছে কারেন্টের, মানে আধানের পরিবহন, তাই না? কারেন্ট প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, যেমন এসে আই বলছিলাম না, যেমন আই সমান কি ছিল? হয়েছে Q/T। টি মানে সময়, কিউ মানে চার্জ, আধান, এত ক্রম, তাই না? প্রতি সেকেন্ডে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান সঞ্চালিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। তাহলে এটার সঙ্গে এবং ওহমের সূত্র যদি আমরা কাজে লাগাই, তাহলে কি হবে? এখানে কি লিখব? V2 - V1/R। কি ওহমের সূত্র কি বলছে? যে একটা পরিবাহীর যদি দুই প্রান্তে যদি বিভব পার্থক্য এটা হয়, তাহলে এর রোধ যদি R হয়, তাহলে এ আই ভি সমান কি বলছে? V2 - V1, V2 - V1 V বলি, তাই না? তাহলে এইটা সমান কি বলছে? বলছে ভি সমান বলছে V = I। তাহলে I সমান এটাকে আমরা V বলি সংক্ষেপে, এটাকে আমরা বলি V। তাহলে এইটার সঙ্গে আমরা এটার তুলনা করি, তাহলে এটা মানে প্রতি সেকেন্ডে কত চার্জ পরিবাহিত হয়, আর আমরা এবার দেখি প্রতি সেকেন্ডে কত তাপ সঞ্চালিত হয়। তাহলে নিশ্চয়ই টি সেকেন্ডে এইটা, তাহলে প্রতি সেকেন্ডে আমি এটার নাম বলে একদম আই বললাম, এটা আই ড্যাশ বললাম, এটা হচ্ছে তাপের জন্য, এটা কারেন্টের জন্য। তাহলে আই ড্যাশ আমরা কি লিখবো? এসে লিখবো একদম H/T, তাই না? টি দিয়ে ভাগ করলে 1 সেকেন্ডে কত তাপ যাচ্ছে। তাহলে কি হবে না, এইটা তখন কি হবে না, H/T মানে হচ্ছে, দেখো এখানে ভাগ করলে কি আসবে এই সমীকরণ থেকে? K A θ2 - θ1/D। আচ্ছা, এটাকে আমরা সাজিয়ে লিখি, কি বই বলতে পারি? θ2 - θ1/D/K। দেখো এটাকে উল্টে দিলে এটা আসবে। আচ্ছা, এইরকম কেন নিলাম? দেখো এইটার সঙ্গে এইটার মিল কোথায়? দেখো বিভব পার্থক্য বাড়লে কারেন্ট বাড়বে, সেরকম তাপমাত্রা পার্থক্য বাড়লে তাপের সঞ্চালন বাড়বে, তাপ পরিবহনের হার বাড়বে। তাই বলতে পারি তাপমাত্রা পার্থক্যের সঙ্গে ভোল্টেজ বা বিভব পার্থক্যের সামঞ্জস্য আছে, সমতুল্যতা। তাই যদি হয় তাহলে একে আমরা কি বলি? পরিবাহী রোধ, এটা আমরা। তাহলে অর্থাৎ আর এর মান বাড়লে, রোধ বাড়লে কারেন্ট কমবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে রাশিটা পুরোটা, তাহলে এটার সঙ্গে তুলনা করি, যেহেতু এটা ভগ্নাংশের নিচে আছে, হর আছে, এটা হরে আছে, তাহলে নিশ্চয়ই এইটা এই মান বাড়লে নিশ্চয়ই তাপের পরিবহনের মান নিশ্চয়ই কমবে, তাই না? অর্থাৎ এটাকে আমি এরকম লিখতে পারি, লিখবো θ2 - θ1 বাই নাম লিখলাম R H বলি,
তাহলে এটা যদি পরিবাহীর রোধ বোঝায় ওহমের সূত্রানুসারে যে রোধ, আর এটা তাহলে যেহেতু তাপের ক্ষেত্রে আমরা একে বলবো তাপীয় রোধ বা তাপ রোধ। অর্থাৎ এইটার মান বাড়লে তাপের পরিমাণটা কমে যাবে, তাপ সঞ্চালনের হার কমে যাবে, তাই আমরা একে বলি তাপ রোধ। এটা হচ্ছে সাধারণ যে তড়িৎ রোধ, তড়িতের ক্ষেত্রে যে রোধ। আর একাল যারা এক বছর ওহম জানো নিশ্চয়ই। আর এখানে সেটা হচ্ছে আমার একে বলা কি আর এইচ বা কি বলছি তাপ রোধ। তাহলে এই যে আর এইচ, তাহলে একে আমরা কি বলবো তাপীয় রোধ বা তাপ রোধ। তাহলে এর এক্সপ্রেশন কি হলো, তাহলে আর এইচ সমান হচ্ছে থিটা 2 ফাইনাল সরি থিটা 2 তো নয়, এটা নিচের অংশটা অর্থাৎ এই যে টার্মটা অর্থাৎ ডি বাই কে। তাহলে তাপ রোধ একেই আমরা তাপ রোধ বলি। তাহলে তাপ রোধের ধারণা কারেন্টের সঙ্গে তুলনা করে এসছে এবং কিভাবে এসছে বলতে তোমাকে এইটার সঙ্গে তুলনা করেই বলতে হবে। তাহলে এর রাশিমালা মনে রাখতে হবে। এর ডি মানে হচ্ছে ওই যে যার মধ্য দিয়ে তাপ যাচ্ছে তার বেগ, এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এর একক কি, নিশ্চয়ই একক বলে এটা এসআই তে বলে মিটার। এর এককটা আমরা আগে পেয়েছি, এটা যেটা কে এর যে একক হয়। আর এ মানে ক্ষেত্রফল মিটার স্কয়ার, একটা এক কেটে যাবে অবশ্য মিটার স্কয়ার, এখানে মিটার। ধর কে এর যা একক ছিল তাকে উল্টে নিতে হবে। যাই হোক, এই রাশিমালাটা হচ্ছে তাপ রোধ বার করার সূত্র বলতে পারো বা এর একক মাত্রা দিতে পারো। তাহলে আমরা আজকে এই পর্যন্ত তাপ পড়ালাম। আমরা আজকে এই পর্যন্ত তাপ পড়ালাম। এগুলো বলতে গেলে পুরোনো জিনিসই হলো, এগুলো আরেকবার ভালো করে নেবে, এগুলো থাকবে কেমন।